ইন্ডিয়ান জিওগ্রাফি। আজকে আমাদের হবে পার্ট 2। আগের দিন আমরা দেখেছিলাম কি উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলের নর্থ টু সাউথ ডিভিশনটা আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম। নর্থ টু সাউথ প্রথমে হলো ট্রান্স হিমালয়। এইখানটা করে ট্রান্স হিমালয়ের 3টে পর্বত আছে, একটা হলো কারাকোরাম, লাদাখ, আর একটা হলো জাস্কর। 3টে ছিল আমাদের ট্রান্স হিমালয়। তারপরে ছিল গ্রেটার হিমালয়, তারপরে ছিল এটা হলো গ্রেটার হিমালয়, তারপরে ছিল মিডিল হিমালয়, MH মিডিল হিমালয় বা লেসার হিমালয়, আর লাস্টে ছিল শিবালিক। এখানে গন্ডক রিভারের পরে আর শিবালিকের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এইদিকে গ্রেটার হিমালয়টা আমাদের অরুণাচল প্রদেশ, মিডিল হিমালয়টা অরুণাচল প্রদেশে গিয়ে শেষ হয়ে গেছে। এটা আগের দিনে পড়া হয়েছিল। আজকে আমরা দেখব এই হিমালয়টারই পূর্ব থেকে পশ্চিমে বিভাজন। এটা হলো আমাদের ইস্ট আর এটা হলো আমাদের ওয়েস্ট। আজকে আমরা দেখব ওয়েস্ট টু ইস্ট বা ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম অথবা পশ্চিম থেকে পূর্বভাবে আমাদের এই হিমালয়কে কিভাবে ভাগ করা হয়েছে। বেশিরভাগ বিজ্ঞানী উত্তর থেকে দক্ষিণে বিভাজিত করেছে, আবার কিছু ভারতীয় বিজ্ঞানীরা আবার মানে ভূগোলবিদ যারা রয়েছে তারা পশ্চিম থেকে পূর্ব দিকে বিভাজন করেছে। এখন আমরা পশ্চিম থেকে পূর্বর দিকে কীরকম বিভাজন আছে সেটা দেখব। আমাদের আর বেশি নিচের দিকে যাওয়ার দরকার নেই। এটা হলো নর্থ, এটা হলো সাউথ, ওয়েস্ট, এটা হলো ইস্ট। পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে হিমালয়কে প্রথমে বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করছে। একটা হলো ইস্টার্ন হিমালয় আর একটা হলো ওয়েস্টার্ন হিমালয়। ইস্টার্ন হিমালয় কোথা থেকে কোথা পর্যন্ত? ইস্টার্ন হিমালয় হলো আমাদের
ইন্দুস নদী যেটা রয়েছে, সিন্ধু নদী যেটা রয়েছে, সিন্ধু নদী এরকম উৎপত্তি হয়ে এখান থেকে গিয়ে এরকম গিয়ে এই ঢুকছে, পাকিস্তানে চলে যাচ্ছে। এই সিন্ধু নদী থেকে শুরু করে কালী নদী পর্যন্ত, কালী নদী হলো ইন্ডিয়া, এটা হলো আমাদের নেপাল, এটা হলো সিকিম, এখানটা হলো ভুটান, এটা হলো অরুণাচল প্রদেশ, এইখানটা হলো আমাদের উত্তরাখণ্ড, এইটা হলো জম্মু অ্যান্ড কাশ্মীর, এইটা হলো হিমাচল প্রদেশ, আর এটা হলো উত্তরাখণ্ড। তাহলে একটা হলো আমাদের ইস্টার্ন হিমালয়, আর একটা হলো আমাদের ওয়েস্টার্ন হিমালয়। ওয়েস্টার্ন হিমালয় বলতে আমরা বুঝবো এইখান থেকে শুরু করে এই হলো আমাদের ইন্দাস রিভার চলে গেছে, এই ইন্দাস রিভার বা সিন্ধু নদী যেটাকে বলে, সিন্ধু নদী থেকে কালী নদী পর্যন্ত, এটাকে বলা হয় কালী রিভার। সিন্ধু নদী থেকে শুরু করে কালী নদী পর্যন্ত এই পুরো অংশটাকে আমরা বলবো ওয়েস্টার্ন হিমালয়। আর কালী নদী থেকে শুরু করে এখানে ব্রহ্মপুত্র নদী যেটা গেছে বা দিহাং নদী যেটাকে বলে, দিহাংও যা ব্রহ্মপুত্র নদী একই ব্যাপার, ব্রহ্মপুত্র। কালী নদী থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত এটা হলো আমাদের ইস্টার্ন হিমালয়, এটা হলো আমাদের ওয়েস্টার্ন হিমালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে, বিশেষ করে ইউপিএসসি পিএসসির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর এইখানটা হলো আমাদের ইস্টার্ন হিমালয়। তাহলে ইস্টার্ন ওয়েস্টার্ন হিমালয় আমাদের কী কী রাজ্যের মধ্যে পড়তে পারে? লাদাখ, এটা হলো আমাদের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু অ্যান্ড কাশ্মীর, তার পাশে হলো হিমাচল প্রদেশ, আর তার হিমাচল প্রদেশটা একটু নিচের দিকে হবে, আর এইখানটা হলো আমাদের উত্তরাখণ্ড। এই অংশ তিনটে হলো আমাদের ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আর আমাদের ভারত এবং নেপালের বর্ডার বরাবর একটা নদী গেছে, এই বর্ডারটাই হলো আমাদের ভারতবর্ষ আর নেপালের মধ্যে যে বর্ডারটা আছে, বর্ডারের রেখাকে যে পরিচালিত করছে কালী নদী, এই কালী নদী থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত এটাকে আমরা বলবো ইস্টার্ন হিমালয়। তার আমাদের মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের মধ্যে অবস্থিত? ওয়েস্টার্ন হিমালয় না ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত? মাউন্ট এভারেস্ট হলো নেপালে অবস্থিত, নেপালটা হলো আমাদের ইস্টার্ন হিমালয়। ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা হলো সিকিম আর আমাদের নেপালের বর্ডার বরাবর অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, এটা হলো আমাদের ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। এইগুলো কোনো বইয়ে থাকবে না, এগুলো হলো কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো না বুঝলে উত্তর দেওয়া যাবে না। এটা হলো আমাদের ইস্টার্ন হিমালয় আর ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে ভৌগোলিকভাবে তাদের অবস্থান। এবার আমাদের ইস্টার্ন হিমালয় আর ওয়েস্টার্ন হিমালয় এদের মধ্যে আমরা কিছু পার্থক্য দেখব। এক নম্বর হলো প্যারামিটার, দু নম্বর হলো ওয়েস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন হিমালয়া, আর একটা হলো ইস্টার্ন হিমালয়। ওয়েস্টার্ন হিমালয় হলো, ওয়েস্টার্ন হিমালয় আমরা যদি উঠতে যাই তাহলে আমাদের এখানে গ্র্যাজুয়াল স্লোপ পাওয়া যাবে। গ্র্যাজুয়াল স্লোপ মানে কি? এইটা হলো আমাদের একদম স্টিপ স্লোপ, একদম এরকমভাবে উঠতে, একটা মইকে যদি আমরা রাখি যত দূরে রাখবো মানে অ্যাঙ্গেলটা যত দূরে থাকবে তত হবে মানে জেন্টেল স্লোপ, আর যত আমার এরকম হবে তত হবে খাড়া স্লোপ। জেন্টেল মানে হলো স্মুথ, মানে উঠতে খুব সুবিধা হবে। ওয়েস্টার্ন হিমালয় হলো আমাদের স্লোপটা হলো খুব জেন্টেল স্লোপ, কিন্তু ইস্টার্ন হিমালয় মানে আমাদের যেখানে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা যেগুলো রয়েছে সেখানে স্লোপটা হলো খুব স্টিপ স্লোপ, মানে খাড়া স্লোপ।
তাহলে 1 নম্বর আমাদের হলো স্লোপ, প্যারামিটার হলো স্লোপ। সেটা কি, ইস্টার্ন হিমালয় আছে, ওয়েস্টার্ন হিমালয় হলো গ্র্যাজুয়াল স্লোপ, আর আমাদের ইস্টার্ন হিমালয় যেটা হলো সেটা হলো আমাদের স্টিপ স্লোপ। গ্র্যাজুয়াল স্লোপ বা জেন্টেল স্লোপ একই ব্যাপার। দু নম্বর হলো পিক, পিক মানে হলো শৃঙ্গ। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গড্ডাইন অস্টিন বা কেটু। কারাকোরাম, কারাকোরাম এটা হলো আমাদের ট্রান্স হিমালয়ের মধ্যে এটা পড়ছে আমাদের কারাকোরাম। কারাকোরাম, লাদাখ আর একটা হলো জাসকর, এই তিনটে হলো আমাদের ইস্টার্ন ওয়েস্টার্ন হিমালয়ের ট্রান্স হিমালয়ের মধ্যে এরা পড়ছে। এই কারাকোরাম কে দিয়ে কারা, আবার কে দিয়ে হলো কোরাম, ওইখান থেকে হলো K2। এটাকে আবিষ্কার করেছিল গড্ডাইন অস্টিন, ওই জন্য এটাকে বলা হয় K2 অথবা গড্ডাইন অস্টিন, AUSTIN, গড্ডাইন অস্টিন বা K2। এই K2 শৃঙ্গটা তাহলে কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বত শ্রেণীটা ঠিক এই জায়গাটা করে অবস্থিত, মানে এইরকম করে কারাকোরাম শ্রেণীটা আছে। তাহলে কারাকোরাম শ্রেণীটা যেটা রয়েছে আমাদের, এই সর্বোচ্চ শৃঙ্গ হলো K2 বা গড্ডাইন অস্টিন, তাহলে সেটা আমাদের কোন হিমালয়ের মধ্যে অবস্থিত? ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমাদের K2 বা গড্ডাইন অস্টিন এটা আমাদের অবস্থিত ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে। মাউন্ট এভারেস্টটা নেপালে অবস্থিত, দ্যাট ইজ ইস্টার্ন হিমালয়। তাহলে মাউন্ট এভারেস্ট হলো ইস্টার্ন হিমালয়। মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত, আর এর পূর্বে নাম ছিল পিক 15, এখন এর নাম হলো মাউন্ট এভারেস্ট। এভারেস্ট এটাকে আবিষ্কার করেছিল বা এটাকে সার্ভে করে বার করেছিল উচ্চতা, ইভেন্টের নাম হলো মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট আমাদের ইস্টার্ন হিমালয়ে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা যেটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা এটাও হলো আমাদের ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু আছে নেপালের মধ্যে, মাকালু, অন্নপূর্ণা এটাও আছে নেপালের মধ্যে। আগের দিনে সব লিখিয়েছিলাম, আগের ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে কোথায় আছে অন্নপূর্ণা। আজকেও যখন আমরা আরেকবার বিভাজন করব তখন আমরা দেখিয়ে দেবো। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, অন্নপূর্ণা, ধৌলাগিরি সব শুরু করে আমাদের আছে এগুলো ইস্টার্ন হিমালয়ের মধ্যে অবস্থিত। আমাদের যেটা ওয়েস্টার্ন হিমালয় আছে সেটা আমাদের উচ্চ অক্ষাংশে অবস্থিত, আর আমাদের ইস্টার্ন হিমালয় যেটা আছে সেটা নিম্ন অক্ষাংশে অবস্থিত। এটা হলো হায়ার ল্যাটিটিউড আর এটা হলো লোয়ার ল্যাটিটিউড। মানে এই যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর এটা হলো 0 ডিগ্রি হলো ইকুয়েটার, তারপরে আমাদের হলো এখান থেকে ট্রপিক অফ ক্যান্সার, তারপরে হলো আর্কটিক সার্কেল, তারপরে হলো নর্থ পোল। মানে যত আমরা ওপর দিকে যাব তত আমাদের অক্ষাংশ বাড়বে। তাহলে এটা হলো আমাদের উচ্চ অক্ষাংশে অবস্থিত, আর আমাদের ইস্টার্ন হিমালয় হলো নিম্ন অক্ষাংশে অবস্থিত। যেই অক্ষাংশে অবস্থিত যত নিরক্ষরেখার নিকটবর্তী হবে তত সেই জায়গার উষ্ণতাটা কম হবে, আর যত নিরক্ষরেখা থেকে উপরের দিকে নর্থ পোলের দিকে যাবে তত আমার সেখানে কোল্ড বেশি হবে, ঠান্ডা বেশি হবে, বৃষ্টিপাত মানে কোল্ড সিজনটা বেশি হবে। আর যত নিরক্ষরেখার কাছাকাছি থাকবে তত সেখানে উষ্ণতর আবহাওয়া তৈরি হবে। সুতরাং আমাদের ওয়েস্টার্ন হিমালয় যেহেতু উচ্চ অক্ষাংশে অবস্থিত,
এটা উচ্চ অক্ষাংশে অবস্থিত, এটা নিম্ন অক্ষাংশে অবস্থিত। সুতরাং উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে ওয়েস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে আমাদের এখানে কোল্ড হবে, ইস্টার্ন রিজিয়নের থেকে ওয়েস্টার্ন রিজিয়নটা বেশি কোল্ড হবে। তাহলে 3 নম্বর অপশন হলো আমাদের ল্যাটিটিউড। ল্যাটিটিউড, LATITUD, ল্যাটিটিউড বা অক্ষাংশ। তাহলে ওয়েস্টার্ন হিমালয় হলো আমাদের হায়ার ল্যাটিটিউডে অবস্থিত, আর ইস্টার্ন হিমালয় হলো আমাদের লোয়ার ল্যাটিটিউডে অবস্থিত, মানে নিম্ন অক্ষাংশে অবস্থিত। যে তাহলে নিম্ন অক্ষাংশে হলে এটা হবে তুলনামূলকভাবে ওয়ার্মার, গরম হবে। আর ল্যাটিটিউড যেহেতু ওয়েস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে হাই আছে, সুতরাং এইখানে আমাদের কোল্ড হবে। বরফ পড়ে কাশ্মীরে, আমরা সবাই জানি, এইখানেও পড়ে, কিন্তু বেশি ঠান্ডা আমাদের ভূগোলের নীতি অনুসারে আমাদের হবে ওয়েস্টার্ন হিমালয়, যেহেতু এটা হায়ার ল্যাটিটিউডে অবস্থিত, নর্থ পোলের দিকে অবস্থিত। আর ইস্টার্ন হিমালয় নিরক্ষরেখার দিকে অবস্থিত, ইকুয়েটারের দিকে অবস্থিত। সুতরাং এইখানে আমাদের ওয়ার্মার হবে। 4 নম্বর পয়েন্ট হলো বৃষ্টিপাত, রেন। যেহেতু এর স্লোপটা হলো খাড়া নয়, মানে এইরকম নয়, গ্র্যাজুয়াল স্লোপ বা জেন্টেল স্লোপ, সুতরাং এইখানে যখন আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন যাবে, মৌসুমি বায়ু যখন গিয়ে ধাক্কা ঠিক এখানে খাবে না, যেহেতু এটা জেন্টেল স্লোপ আছে। সুতরাং এইখানে কী হবে, বৃষ্টিপাত কম হবে। কিন্তু তার তুলনায় আমাদের এই নেপাল, সিকিম, যেটা আমাদের ইস্টার্ন হিমালয় আছে, সেইখানে স্লোপটা যেহেতু খাড়া রয়েছে, তো এখানে খুব সহজে মৌসুমি বায়ু এসে ধাক্কা খাবে। তাহলে মৌসুমি বায়ু এসে যদি ধাক্কা খায়, ওখানে মেঘ জমবে, মেঘ জমে ওইখানে প্রচুর বৃষ্টিপাত হবে। প্রচুর বৃষ্টিপাত হলে এখানে আমাদের মানে বায়োডাইভার্সিটি অনেক বেশি হবে আমাদের পশ্চিমের তুলনায়, যেহেতু এখানে গ্র্যাজুয়াল স্লোপ আছে। তাহলে এখানে রেন হয় নট সো অ্যাক্টিভ in comparison with ইস্টার্ন হিমালয়। EH লিখে দিলাম, ই দিয়ে হলো ইস্টার্ন, এইচ দিয়ে হলো হিমালয়। আর এখানে আমাদের কি হবে, খুব অ্যাক্টিভ, এখানে আমাদের অ্যাক্টিভ কারণ এখানে আছে আমাদের স্টিপ স্লোপ। আর এখানে যেহেতু আমাদের জেন্টাল স্লোপ, সুতরাং এখানে আমাদের রেন বা বৃষ্টিটা ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে কম হয়। এই হলো আমাদের ইস্টার্ন হিমালয় আর ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে মোটামুটি একটা পার্থক্য। আর একটা মেন ওয়েস্টার্ন হিমালয় আর ইস্টার্ন হিমালয়ের অবস্থানগত পার্থক্য একটা মেন আছে, সেটা হলো কি, আমাদের নেপালের গন্ডক রিভার যেটা আছে, এই গন্ডক রিভারের পরে আগের দিন আমি বলেছিলাম গন্ডক নদীর পর থেকে শিবালিকের আর কোনো অস্তিত্ব সেরকম নেই। এইখানে কিন্তু আমাদের ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, শিবালিক, চারটেই হলো স্পষ্টভাবে রয়েছে আমাদের ওয়েস্টার্ন হিমালয়। কিন্তু ইস্টার্ন হিমালয় গন্ডক নদীর পথ থেকে গিয়ে এখানে আমরা গ্রেটার হিমালয়, মিডিল হিমালয় পাবো, মিডিল হিমালয় আর লেসার হিমালয় পাবো, কিন্তু শিবালিকটা এখানে গিয়ে আর পাবো না। গন্ডক নদীর পরে শিবালিকের আর কোনো অস্তিত্ব নেই। এটা হলো এদের অবস্থানগত পার্থক্যের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে আমরা ট্রান্স হিমালয় হলো সব থেকে উত্তরে, তার নিচে হলো গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়ের পরে হলো মিডিল আর লেসার হিমালয়, লেসার হিমালয়ের নিচে হলো শিবালিক। এই চারটে এই যে স্টেপ আছে, আমরা সেগুলো সুস্পষ্টভাবে দেখতে পাবো। কিন্তু আমরা ইস্টার্ন হিমালয়ে কিছুটা নেপালের মধ্যে আছে, তারপর থেকে আমরা এই সুস্পষ্ট বিভাজনটা আমরা ইস্টার্ন হিমালয়ের ক্ষেত্রে পাবো না। এখন আমরা দেখব আমাদের এখানে ট্রান্স হিমালয়, আগের দিন আমি বলেছিলাম, তাও আজকে একটু বলে দিই।
ট্রান্স হিমালয়ের তিনটে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হলো, একটা হলো কারাকোরাম, ঠিক এই বরাবর আছে কারাকোরাম, তার নিচে আছে লাদাখ, তার নিচে আছে জাস্কার। এটাকে আমি যদি TN1 দিই তাহলে এটা TN2, এটা হলো TN3। তাহলে ট্রান্স হিমালয়ে আমরা যদি যাই, সব থেকে উপরে আমরা পাবো কারাকোরাম। কারাকোরামের একটা বড় বৈশিষ্ট্য হলো কারাকোরামে আমাদের গডউইন অস্টিন বা K2 আছে, কে দিয়ে কারা আবার কে দিয়ে কোরাম, ওই জন্য K2 কারাকোরাম। এই কারাকোরামের এইখানটা নিচে করেই এইখানটা করে আমাদের অবস্থিত আমাদের ভারতবর্ষের সব থেকে উত্তরের পয়েন্ট কি বলেছিলাম আমি? ইন্দ্রিরা কল। আর সব থেকে দক্ষিণে হলো আমাদের ইন্দ্রিরা পয়েন্ট। এই ইন্দিরা কলটা ঠিক এই জায়গাটা করে অবস্থিত। ইন্দিরা কল আবার দু রকম, একটা হলো ইস্টার্ন ইন্দিরা কল আর একটা হলো ওয়েস্টার্ন ইন্দিরা কল। এই যে আমাদের এখানে যে ইন্দিরা কল যেটা রয়েছে, এই ইন্দিরা কলটা হলো ঠিক তার নিচেই আছে আমাদের সিয়াচেন হিমবাহ, যেটা আমাদের অপারেশন একটা হয়েছিল, অপারেশন ভারত সরকারের একটা কার্গিল অভিযান করে এইখানটা আমাদের দখল করা হয়েছিল। অ্যাকচুয়ালি এইখান থেকে কিছুটা নিচে এইখান পর্যন্ত ভারতের একটা বর্ডার আছে। এগুলো সব হলো POK, মানে হলো পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। এটা আমরা বলি পাকিস্তানের এর নাম হলো বিলচিস্তান, এটাকে পাকিস্তানের নাম হলো গিলচিস্তান। আমরা এটাকে বলবো POK, পাক অকুপায়েড কাশ্মীর। এটা আমরা ভারতের অংশ হিসাবে দেখাচ্ছি, কিন্তু এটা বর্তমানে ভারতের দখলে নেই, এটা পুরোটাই আছে এখন পাকিস্তানের দখলে। আর এই দিকটা আছে আকসাই চীন, চীনের দখলে আছে। এই ইন্দিরা কল থেকে এই নিচের এই পোর্শনটাকে বলা হয় বর্ডার আছে একটা ভারতের সঙ্গে পাকিস্তানের, সেই বর্ডারটাকে নাম হয় AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এইটা হলো অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। এখানে একটা পর্বত আছে, তারপর থেকে আবার নিচে যদি চলে যাই আমরা পেয়ে যাব LOC, লাইন অফ কন্ট্রোল। এই হলো লাইন অফ কন্ট্রোল। এরপর থেকে আমাদের রেড ক্লিফ লাইন যেটা আমরা বলি, এটা হলো পাকিস্তান আর এটা হলো আমাদের ইন্ডিয়া পুরোটা। এইখান থেকে অরিজিনালি আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার, এটাকে আমরা রেড ক্লিফ লাইন বলি। আর এইখান থেকে এই যে অংশটা এটাকে বলা হয় AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। আর আমাদের এইখানে যেটা চাইনার সঙ্গে এটাকে বলা হয় আকসাই চীন, এই অংশটাকে, এটাও ভারতের দখলে নেই, এটা চীনের দখলে আছে। এটা কি হয়েছিল, চীনের সঙ্গে পাকিস্তান একটা চুক্তি করে নিয়েছিল। চুক্তি করে কি করেছিল যে কারাকোরামের এই দিকটা অংশটা হলো আমাদের বালুচিস্তান, এটা হলো আমাদের পাকিস্তানের দিকে থাকবে। আর পাকিস্তান কি করলো, এই আকসাই চীনটা চায়নাকে দিয়ে দিল। এই চায়নার সঙ্গে ভারতের এই জায়গায় যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যাই হোক, এগুলো অনেক ডিটেলসে চলে যাচ্ছে। তাহলে আমাদের এটা হলো কারাকোরাম, তার নিচে হলো লাদাখ, তার নিচে হলো জাস্কর। এটা হলো আমাদের ট্রান্স হিমালয়। TN1 হলো কারাকোরাম, TN2 এটাকে বলে কারাকোরাম, লাদাখ, তার নিচে TN3 হলো জাস্কর। একদম মুখস্থ করে ফেলতে হবে, কারাকোরাম, লাদাখ, জাস্কর, উপর থেকে নিচে পর্যন্ত। এগুলো হলো ট্রান্স হিমালয়ের মধ্যে অবস্থিত।
লাদাখ, এটা জম্মু কাশ্মীর, এটা হলো আমাদের উত্তরাখণ্ড, এখানটা করে হলো আমাদের হিমাচল প্রদেশ। এবার বিজ্ঞানীরা এই আমাদের হিমালয় পর্বত শ্রেণীটাকে আরও বেশি ভাগে ভাগ করে ফেলবে, মানে পূর্ব থেকে পশ্চিম। 1 নম্বর হলো ইন্দাস থেকে সতলুজ রিভার, মানে শতদ্রু নদী যেটা আছে সেটাই ঠিক এরকম মাঝ বরাবর গেছে, গিয়ে পাকিস্তানে ঢুকেছে। এই ইন্দাস থেকে, এটা হলো ইন্দাস রিভার, এটা হলো সতলুজ শতদ্রু নদী। ইন্দাস থেকে সতলুজ অবধি একটা ভাগ করা হয়েছে, সতলুজ থেকে কালী রিভার পর্যন্ত একটা ভাগ করা হয়েছে, এটা হলো কালী রিভার। কালী থেকে তিস্তা রিভার পর্যন্ত, তিস্তা আমাদের যেটা পশ্চিমবঙ্গে ঢুকেছে, তিস্তা উত্তর ভারতের একটা নদী, আর এখানে হলো ব্রহ্মপুত্রের দেওয়াই আছে। ইন্দাস থেকে সতলুজ, সতলুজ থেকে কালী, কালী থেকে তিস্তা, তিস্তা থেকে ব্রহ্মপুত্র। এইভাবে আমাদের হিমালয়কে আবার পশ্চিম থেকে পূর্বে আরও ব্রডলি আমাদের ইস্টার্ন আর ওয়েস্টার্ন হিমালয়কে আরও ভাগ করে দেওয়া হলো। ইন্দাস থেকে সতলুজ পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হয় কাশ্মীর হিমালয়। ইন্দাস থেকে সতলুজ পর্যন্ত এটাকে বলে কাশ্মীর হিমালয়। সতলুজ থেকে কালী, তাকে বলা হয় কুমায়ুন হিমালয়। সতলুজ থেকে কালী পর্যন্ত বলা হয় কুমায়ুন হিমালয়। কালী থেকে তিস্তা নদী পর্যন্ত এটাকে বলা হয় নেপাল হিমালয়। আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র এটাকে বলা হয় নেপাল হিমালয়। তাহলে এটা লিখে নাও, পূর্ব থেকে পশ্চিমে প্রথমে আমাদের পড়বে, ভিডিওটা বোঝা হচ্ছে। ইন্দাস থেকে প্রথমে হলো আমাদের কাশ্মীর, পিএন মানে এখানে হলো পাঞ্জাব হিমালয়। আমরা একদম পশ্চিম থেকে পূর্ব দিকে যাব। তারপরে আবার কি আছে আমাদের, এইটা হলো আমাদের ইন্দাস রিভার থেকে, ইন্দাস মানে হলো সিন্ধু নদী, ইন্দাস টু সতলুজ, এটা হলো আমাদের কাশ্মীর আর পাঞ্জাব হিমালয়। তারপরে হলো আমাদের কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়া, এটা হলো আমাদের সতলুজ টু কালী রিভার। তারপরে হলো আমাদের সতলুজ থেকে কালী রিভার হয়ে গেল, এরপর হলো কালী থেকে তিস্তা, এটাকে বলা হয় নেপাল হিমালয়। কালী থেকে এখানটা একটু তিস্তা আছে, তো এখানটা আমাদের একটা কোসি রিভার আছে, কোসি। এই কালী থেকে কোসি হবে নেপাল হিমালয়, কালী টু কোসি রিভার, এটা হলো নেপাল হিমালয়। আর কোসি থেকে তিস্তা এটা হলো আমাদের সিকিম হিমালয়। এটা হলো কোসি থেকে তিস্তা। আর একদম লাস্টে আছে আসাম হিমালয়। আসাম হিমালয় হলো তিস্তা টু ব্রহ্মপুত্র। টোটাল 5টা ভাগ রয়েছে। একটা হলো কাশ্মীর থেকে, কাশ্মীর পাঞ্জাব হিমালয় হলো ইন্দাস থেকে সতলুজ। কুমায়ুন হিমালয় হলো সতলুজ থেকে কালী, কালী থেকে কোসি হলো নেপাল হিমালয়। আর কোসি থেকে তিস্তা পর্যন্ত হলো সিকিম হিমালয়।
আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র আমাদের হলো আসাম হিমালয়। এইভাবে আমাদের হিমালয়কে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে, আমি এটা যেটা লিখলাম পশ্চিম থেকে পূর্ব দিকে হিমালয়ের প্রত্যেকটা ভাগ, কাশ্মীর পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, নেপাল হিমালয়, সিকিম হিমালয়, আর শেষে হলো আসাম হিমালয়। এরপর আমরা প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলসে জানবো, কোথায় কি আছে না আছে। ভিডিওটা একটু অফ করে।